আপনাদের সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছি আমি দেবযানী। আর আজ আমার সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আর্থ। প্রথমেই জানাই চ্যানেলের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। অপরাজিতা মানেই আমাদের কাছে অনেক কিছু থাকে আর কি, তাই অপরাজিতার সঙ্গে কথা বলা মানে কোনো সেই বিষয়ে যে খুব পার্টিকুলার একটা ছবি বা একটা কোনো চরিত্র নয়। অপরাজিতা মানে অনেক চরিত্র, অনেক মানুষের একসাথে ভালোবাসা, আর তারই নাম হয় অপরাজিতা। তো সেই নিয়েই অপরাজিতার এই বেশ কিছুদিন ধরে একটি ছবি মুক্তি পেয়েছে। এটা আমাদের গল্প, মানুষীদের প্রথম ছবি। মানুষী সিনহা তিনি অভিনেত্রী এবং বর্তমানে আরেকটি ট্যাগ জুড়ে গেছে পরিচালক। তো এই ছবির একটা অনেক দিন ধরে এই ছবিটা মানুষীদি করেছেন এবং এটা আমাদের গল্প, এবং তার সঙ্গে আরেকটা গল্প জুড়ে যেতে পারে, এটা আমাদের ছবির গল্প। সত্যিই তাই, এটা আমাদের ছবির গল্প, ঠিক কথা। ওটা নিয়ে একটা সিনেমা হতে পারে, আলাদা ছবি হতে পারে। প্রথম একজন পরিচালক স্ট্রাগল এক ধরনের হয়, এটা যেন আরো অনেক স্ট্রাগল এই ছবির মধ্যে দিয়ে ওনাকে করতে হয়েছে। মানুষী তো খুব সুঅভিনেত্রী এবং অভিনেত্রী হিসেবে ওর সম্মানটা অনেক বড় জায়গায়। সব জায়গায় ওকে প্রত্যেকে খুব সম্মান করে, কারণ ও খুব সুঅভিনেত্রী এবং খুব সাহসী মানুষ, এই দুটো কারণে। এবং আমি যে কোনো মানুষকে আমি দেখেছি, যেরকম সৌরভ গাঙ্গুলিও মানুষকে খুব শ্রদ্ধা করে, কারণ ওর অভিনয় জগতে ওর যে ভূমিকা এবং তার সঙ্গে ওর যে বোল্ডনেস, সেটা সম্মান পূর্ণিশ জানানোর মতো। সেই মানুষকে এই ছবিটা করতে গিয়ে আমি যে কত কষ্ট, কত অপমান সহ্য করতে হলো আমার চোখের সামনে দেখলাম। ওরে বাবারে, আমার জীবনে পরিচালক হওয়ার ইচ্ছেটাই চলে গেছে এটা দেখে। একটা ওই মাত্রার অভিনেত্রীকে যদি অত কিছু সহ্য করতে হয় এবং অত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, সেটা একটা পরিচালক হওয়ার জন্য, তাহলে আমার কোনোদিনও পরিচালক হওয়ার দরকার নেই, এটা আমার মনে হচ্ছে। এবং কোথায় একটা মুশকিল হতো, একটা পরিচালকের মাথায় তো অনেক কিছু থাকে, এটা করতে হবে, এই শট নিতে হবে, ওই শট নিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। তার সঙ্গে যদি তোর টাকার টেনশন থাকে এবং তার সঙ্গে সারাক্ষণ যদি সে ভয় থাকে যে টেকনিশিয়ানরা এক্ষুনি টাকা পায়নি বলে শুটিংটা অফ করে দেবে, সেটা যে কি অসম্মানের, সেটা যে কি কষ্টের, এবং সেটা যে কি ভয়ের। এবং যে কটা আর্টিস্টকে জোগাড় করেছে তাদের ডেট পাওয়াটা সাংঘাতিক ব্যাপার, দুর্মূল্য যাকে বলে। যে কটা আর্টিস্টকে নিয়েছে তাদের ডেট সত্যি নেই, পাওয়া যায় না। আর এটা আমি বিফোর কোভিড বলছি, তখন অবস্থাটা আরও। এবার একটা সিন করছি হয়তো, সেই সময় সবাই বলল, এই শুটিংটা বন্ধ করে দাও, শুটিংটা বন্ধ করে দাও, শুটিং হবে না, টাকা পাইনি, শুটিংটা বন্ধ করে দাও। এটা একটা পরিচালকের পক্ষে যেরকম মেনে নেওয়া অসম্মানের কষ্টের, যে আর্টিস্টরা ওই সিনে অভিনয় করছে তাদেরও অবস্থা কিন্তু ঠিক একই। আমি দুটো ছবির ক্ষেত্রে আমার জীবনে এই জিনিসটা ফেস করেছি, আমি দেখেছি এটা হয়েছে। তো এটা বেশ দিনের পর দিন চলতো, আমার ও টানা অনেকগুলো ডেট নিয়েছিল যে আমাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, ও টানা আমার পোর্শনটা শেষ করবে। এবং আমি যে কদিন শুটিং করেছি সে কদিন এই ধরনের কিছু না কিছু চলতে থেকেছে, এবং তার মধ্যেই আমি করেছি। এবং এই ছবিটায় আমার আরেকটা ভূমিকা ছিল, এই ছবিটার পুরো এন্টায়ার মেকআপটা আমি করেছি। পুরো মেকআপটা আমার হাতে করা, লুকসেট থেকে আরম্ভ করে একদম শেষ পর্যন্ত মেকআপটা আমার হাতে করা, ওই জন্য আমি করেছি। এবং আমার একটার দিন গিয়ে মনে হলো এই ছবিটা না হওয়াটাই ভালো, দরকার নেই। এবং এটা যেদিন মনে হলো তারপরের দিনই ছবিটা বন্ধ হয়ে গেল। তারপরের দিন থেকেই খুব গণ্ডগোল হলো এবং ছবিটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার প্রায় 75% মতো শুটিং হয়ে গিয়েছিল, আমার পোর্শনে 75% মতো শুটিং হয়ে গিয়েছিল, কিন্তু অপুদাদের পোর্শনটা পুরো বাকি ছিল। তো যাই হোক, তারপরে তো আর্টিস্ট ফোরামে চিঠি চাপাটি হ্যান ত্যান এইসব, মানুষ রোজই আমাকে ফোন করে বলতো এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। তারপরে কোভিড এলো, ধামা চাপা পড়ে গেল সমস্ত জিনিসটা। এবং সত্যি কথা দেবযানী, আমি যে এখন তো আমাদের অভ্যেস পাল্টে গেছে, এখন আমরা 15 দিনে ছবি শেষ করে ফেলি। 12 দিন ছবি করলাম, ডাবিং করলাম, ছবি শেষ। 15 দিন করলাম, শুটিং করলাম, ছবি শেষ, এরকম অভ্যস্ত হয়ে গেছি। এই ছবিটা যে করেছি সেটা আমি ভুলেও গেছি, কারণ তারপরে 3 বছর কেটে গেছে, ছবিটা যে আদৌ হয়েছে, ছবিটা নিয়ে যে এত কিছু হয়েছে সময়ের সাথে। তারপরে কোভিড এসে এত ড্রামা দিয়েছে, এত কিছু হয়েছে, এত নিজের লোকজনকে হারিয়েছে যে ওই ড্রামাটা ভুলেই গেছি।
তারপরে একদিন আমি গত বছরে লক্ষ্মী কাকিমার শুটিং করছি, আমাকে এটার একটা গল্প আছে। এটা হচ্ছে যেদিন আমাকে মানুষে একদিন আমাকে ফোন করে বলে, মানে এটা আমি প্রথম বলছি, মানে যখন আমাকে গল্পটা শোনালো, একদিন বললো যে এই অপা, আমি না, তুই কি বাড়িতে আছিস? আমি বললাম হ্যাঁ। বলে আমি না তোর বাড়িতে আসছিলাম। কেন আমার বাড়ি আসবি কেন? তোকে যেরকম বলি আর কি, কেন আমার বাড়ি আসবি কেন? না একটু দরকার আছে, আসছি। আর এসে আমাকে যখন গল্পটা শোনালো, আমার গল্পটা শুনে দারুণ লেগেছিল। তখন আমি বলেছিলাম, দেখ এই ছবিটা না আমি করবো না, তুই অন্য কাউকে নিয়ে ভাব। তার কারণ হচ্ছে যে এই ছবিটা আমি করবো না, কারণ আমি যদি এখনো বছর কুড়ি অভিনয় করি, তাহলে আমি আমার 20 বছর পরেও এই চরিত্রটা করতে পারবো। আমার থেকে আমার বয়সের তুলনায় ছবিটা প্রায় 15-20 বছরের বড়, সুতরাং আমার 20 বছর পরেও আমি ছবিটা করতে পারবো। তো না না না, আমি বিভিন্ন জনের নাম বলছি, ও বলছে ও যখন 60 বছর বয়স হবে ওর কেউ প্রেমে পড়বে না, আমারও যখন 60 বছর বয়স হবে আমার কেউ প্রেমে পড়বে না। হ্যাঁ না, একটা মহিলা আমার এমন চাই যাকে 60 বছরে প্রেমে পড়া যায় না, আমার কেউ পড়বে না রে, তুই ভুল জায়গায় এসেছিস। এইসব হয়ে টয়ে তখন আমার বর আমাকে বললো, কেন করবে না? তোমার তো সাহসের অভাব নেই, তোমার তো কোনো রিজার্ভেশন নেই, তোমার তো অভিনয় নিয়ে কোনোদিনও সাহসের অভাব ছিল না, তুমি তো সব চরিত্রে কমফোর্টেবল, তুমি ছোটবেলা থেকে সব চরিত্রে কমফোর্টেবল, তুমি মনে করো তুমি সব চরিত্র করতে পারো, তাহলে তুমি এটা করতে চাইছো না কেন? তোমার তো অন্যজনের মতো রিজার্ভেশন নেই, এর মা হবো না, ওর বাবা হবো না, এসব তো নেই। তুমি তো খুব সাহসী অভিনেত্রী এবং তুমি যে কোনো চরিত্র খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিজের মতো গড়ে নিয়ে করতে পারো, তাহলে এটা কেন করতে চাইছো না? তারপরে তাও আমি তাড়ে নাড়ে করে, তারপরে যখন শুনলাম যে অপুদা করতে রাজি হয়েছে এবং তারপরে আমি করতে রাজি হলাম। তারপরে যেটা বলছিলাম আর কি, কোভিডের পরে আমি লক্ষ্মী কাকিমার শুটিং করছি, একটা মাঠে আমাদের শুটিং হচ্ছে, আবার মানুষ এই অপা শোন না ছবিটা করবো। হ্যালো, আমি আর করবো না রে তোর ছবি, আমাকে পয়সাও দিতে হবে না, আমি করবো না ছবি, আমি করবো না, এরকম করিস না। হ্যালো, ও ছবি কিছু দাঁড়ায়নি, ও ছবি কিছু হয়নি, ওরমভাবে ছবি হয় না রে, ওরমভাবে ছবি হয় না। তো যাই হোক, তো ওই একজন ডিরেক্টরের তখন ও দেখি দৌড়তে দৌড়তে এই শুভঙ্কর মিত্রকে নিয়ে এলো এবং শুভঙ্কর আমাকে বলে, ছবিটা আমি যতটা দেখেছি দিদি খুব সুন্দর হয়েছে ছবিটা। তাহলে কী করে সুন্দর হলো ভাই? বলছে হ্যাঁ আমি ছবিটার রাশ দেখেছি, ছবিটা খুব সুন্দর, ছবিটা শেষ করতে পারলে ভালো। তো যাই হোক, আবার ডেট ফেট নিয়ে তাও ডেট নেওয়ার পরেও খুব প্রতিবন্ধকতার মধ্যে, মানে খুব টাইট সিচুয়েশনের মধ্যে ছবিটা শেষ করতে হয়েছে, মানে ভীষণ কম দিনে মেগা সিরিয়ালের মধ্যে থেকেও অধম শুটিং করে, মানে যা হয় আর কি, আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য আমাদের তো অনেক কম্প্রোমাইজ করে শুটিং করতে হয়, সেই সমস্ত কিছু করে ও আলটিমেটলি ছবিটা শেষ করলো। তাও একটা গান করতে পারেনি, যেটা লাস্টে করবে ভেবেছিল, একটা গানের দৃশ্য যেভাবে শ্যুট করবে ভেবেছিল সেটাও করতে পারেনি, সেটুকু টাকা আর ওর কাছে ছিল না, সেইভাবে ও কাজটা শেষ করতে পারেনি। এই যে মানে আমরা যে ছবিটা দেখছি আজকে, যে ছবিটা মানুষ এত ভালোবেসেছে, এই ছবির মধ্যে আরও অনেক কিছু করার ছিল যেটা টাকার অভাবে করা যায়নি, সেটা শুধুমাত্র পয়সার অভাবেই করা যায়নি। এবং করে আমি যেদিন ডাবিং করতে গেলাম, সেদিন আমি দেখে মানুষকে, সেদিনও বললাম দেখ আমার ভীষণ লুজ লাগছে ছবিটা, এডিটটা আবার ঠিক করে করা, কারণ আমি তো রাশের ডাব করছি, আমার না মনে হচ্ছে ছবি ছেড়ে যাচ্ছে, এত লুজ হয়ে আছে ছবি। মানে এই টেকনিক্যালিটিসগুলো তুই বুঝতে পারবি, অন্য কেউ বুঝতে পারবেন না। তো তখন ও আমাকে বললো যে অপা আমি রিএডিট করাবো। তখন আমি বললাম তোর তো শর্টস নেই, রিএডিট করিয়ে লাগাবি কি? হ্যাঁ, রিএডিট করলে যদি আমি ছবিকে কুচো কুচো করে কেটে ফেলি, তাহলে তো আমাকে শর্ট দিতে হবে, তোর তো অত তো শুটিং করতে পারিস, শর্টস নেই তো। বলে আমি করিয়ে ফেলবো, দেখ ছবিটা আবার এডিট করায়, এবং যেটা করায় যে ইউথকেও ধরে ডাবিংটা করায়। বাচ্চারা যারা পাঠ করেছে তাদেরকেও ধরে এবং অপুদাদের পোর্শনে, যে পাঞ্জাবিদের পোর্শনটা, তাদেরকে ধরে ডাবিংটা করিয়ে ছবিটাকে ছবিটাকেও তুলে নেয়। মানে যেটুকু অ্যাক্টিংয়ের ফ্লজ ছিল যাদের সেটা আমি ওকে বলেছিলাম যে এইটা আমার ঠিক লাগছে না, ওর ওইটা আমার ঠিক লাগছে না, ও সেই সমস্ত ফ্লজগুলো ইরেজ করে দেয়, ধরে ডাবিং করিয়ে ছবিটাকে আজকে এই জায়গায় নিয়ে চলেছে।
সেভাবেই দর্শকরা যারা দেখছেন বা যারা দেখেননি এখনও, প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন, যে এটা আমাদের গল্প বলতে আমাদের জীবনের গল্পটা কিভাবে তুলে ধরেছেন। মানে এটাও কিন্তু আমাদের জীবনেরই গল্প। আমি একটা কথাই বলবো যে এই ছবিটা কেন লোকে দেখছে পাগলের মতো। এবং আমি পরশুদিন হল ভিজিটে গিয়েছিলাম, সাউথ সিটি পুরো ফুল ছিল, আপ্লুত, কান্নাকাটি মানে জড়িয়ে ধরে ফেলে দিচ্ছে। এবং সব বয়সের মানুষের ভালো লাগছে। কতগুলো জিনিস এখানে দেখা হয়েছে যে আমাদের প্যারেন্টসরা যখন একা হয়ে যায়, আমরা কিন্তু খুব যে দায়ী তা কিন্তু নয়। আমরাও এত গতির পেছনে ছুটছি, আমাদেরও এত গতি যে আমি তো সময় দিতে পারছি না যে আমার বাবা মায়ের হাতটা একটু টিপে দেবো, তাকে অনেক সময় দেবো, তাকে সিনেমা দেখাতে নিয়ে যাবো, তাকে খাওয়াতে, এই টাইমটা তো সত্যি আমারও নেই। কিন্তু সে তো বয়সে গিয়ে তার তো একটা এক্সপেকটেশন তৈরি হতে পারে, কারণ তার তো পুরোটাই ফাঁকা, তার তো কিছু করার নেই। সুতরাং সেই মানুষগুলোকে কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, কিভাবে তাদেরকে ভালো রাখা যায়, কিভাবে তাদেরকে ছেড়ে দিতে হয়, তাদের স্বাধীনতা তারা খুঁজে নিক, এটা হচ্ছে একটা শিক্ষা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ইউথদের নিয়ে এত কথা বলি, যাদের কাছে সবকুছ হতা হয়, আমরা সবসময় মেনে নিতে পারি না তাদের লাইফে, তারা যে কত যোগ্য আমাদের সময়। আমরা বলি না আমরা নূতন যৌবনেরই দুধ, এই নূতন যৌবনেরই দুধ যে কত যোগ্য আমাদের সমাজের জন্য, সেটা বোধহয় আমাদের এই স্বল্প বুদ্ধি দিয়ে তাদেরকে বিচার করা উচিত নয়। কারণ আমরা যেভাবে ভাবি তারা কিন্তু অন্যভাবে ভাবে। সুতরাং ছবির, এবং সবথেকে বড় কথা, একটা বয়সে গিয়ে একটা মানুষ যদি জীবনের স্বাদ পায়, কিন্তু সেই স্বাদটা যদি তার জীবনে না থাকে, অনেক লড়াই করে আমি একটা জিনিস পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু স্পুতনিকের মতো সেটা আমার জীবন থেকে চলে গেল, তখন ওই বয়সে গিয়ে আমি কি করে অ্যাকসেপ্ট করব? আজকে আমি 20 বছর বয়সে একটা আঘাত যেভাবে অ্যাকসেপ্ট করতে পারি, 40 বছর বয়সে পারি না। 40 বছর বয়সে যেভাবে পারি, 60 বছরে কি পারি? পারলে কিভাবে পারি, সেটার জন্য দেখতে হবে এটা। এখানে সর্বোপরি এগুলো তো আমরা সবসময় একটা ছবি তৈরির যে সলতে পাকানোর যে গল্পটা, সেই গল্পটা অপা আমাদেরকে বলল, যে একজন ডিরেক্টরের লড়াই এবং তার সঙ্গে সে কীভাবে এই ছবিটা তৈরি যখন করেছে সেই লড়াইটা। কিন্তু এবার আসছি তোমার চরিত্রটা নিয়ে। যে চরিত্রটা এখানে হয়েছে, এরকম চরিত্রের জন্য আমাদের মাঝে মাঝে অপেক্ষা করতে হয়। তোমার জীবনে অনেক চরিত্র হয়েছে, যে চরিত্রগুলো মানে লাকি বা লাকি নয় প্রশ্নটা নয়, সেই চরিত্রগুলো এসেছিল এবং সেগুলোতে চুটিয়ে তার সমস্ত তোমার 100% দিয়ে তুমি সেটাকে ফুলফিল করেছো। এই চরিত্রটা বোধহয় একটু আলাদা। এক্স্যাক্টলি, এই চরিত্রটা আলাদা। অপুদাকেও কিন্তু আমি এই জিনিসটা দেখেছি। অপুদাও বোধহয় এখানে যখন অভিনয়টা করছে, অপুদা মনে হচ্ছে জীবন্তভাবেই ওটাকে ফুটিয়ে তুলছে। আমার কাছে যখন এই চরিত্রটা এসেছে, এটা তো ভীষণ মাপের চরিত্র, খুব মাপ আছে এই চরিত্রটা। তো আমি জানি এই ধরনের চরিত্র কি হয়, মাপে মাপে বসিয়ে দিলেই এটা বেরিয়ে যাবে, একে বেশি করলেই শেষ। সুতরাং আমার কাছে যখন চরিত্রটা আসে, মানুষই যখন আমাকে বলে আমি যেদিন মানে আমি যখন গল্পটা শুনে নিই না, আমার মাথার মধ্যে সিনেমাটা তৈরি হয়ে যায়, আমি দেখতে পাই সিনেমাটা কী হবে। এবং আমি যখন গিয়ে লুকসেটে বসি, আমার আশেপাশে সব নতুন ছেলে মেয়ে, বাবা এরা পাঠ করবে, এ তো সব -22-তে আছে, সব -22-তে আছে, এরাও পাঠ করবে। আচ্ছা যাই হোক, তো আমি যখন বসি তখন আমি একটা কথাই ভাবি, যে আমি প্রথমে বলেছিলাম আমি কিন্তু বয়স কমাবো না, আমি চোখের তলায় কালি হ্যান ত্যান কিচ্ছু করবো না, তোকে প্রথমে তোর ছবি করতে একটাতেই রাজি আছি, আমাকে কিন্তু কিছু বলবি না, আমাকে কিছু কিন্তু অর্ডার করবি না, যে চুলটা পাকাতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, আমি যেরম আছি সেরম করবি ছবি, হ্যাঁ করবো। বলেছে তুই যেরাম আছিস তোকে কোনো কিচ্ছু বলবো না, তুই যেরাম আছিস তুই ভাই ছবিটা করে দে আমার, এটা বলেছে। এবার যখন আমি এতে বসলাম, তখন আমি আয়নার সামনে বসে আমি ভাবলাম যে এই চরিত্রটা আমি নিজেকে কি দেখতে চাই, আমি কিরম দেখতে চাই। এবার ছোটবেলায় না আমাদের পাড়ায় নাটক হতো যখন, আমি তো জীবনে ডক্টর ইঞ্জিনিয়ার কিছু হতে চাইনি, আমি আর্টিস্ট হতে চেয়েছি। আর আমি খুব ভালো মেকআপ আর্টিস্ট, মানে যে কোনো পোড়া ছেঁড়া কাটা ফাটা অ্যাসিড অ্যাটাক সমস্ত মেকআপ আমি করে দিতে পারবো। হ্যাঁ, কারণ ওই যে নাটকের কাকুরা এসে নাটকের মেকআপ করতো, আমি বসে 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 দেখতাম ওই কীরমভাবে চুল পাকাচ্ছে, কীভাবে এ করছে, আমি সারাক্ষণ ওদের সঙ্গে লেগে থাকতাম, জোগাড়ের কাজ করতাম আর দেখতাম। এটা ছোটোবেলা থেকে পুজোর কাজ আর এই কাজটা। তো
তো আমি ভাবলাম যে আমি নিজেকে কীভাবে দেখতে চাইছি, আগে আমি বসে ভাবলাম। তো আমি সেই মেকআপটাই করলাম ব্ল্যাক দিয়ে। আমি ভাবলাম যে আগে সবার আগে যেটা করতে হবে আমাকে নিজেকে কালো করতে হবে, নাহলে কারণ বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চামড়ার রঙটা অনেক ক্লিশে হয়ে আসে, যে যতই গ্ল্যামারাস হোক না কেন আমাদের বয়সের সঙ্গে সঙ্গে, আজকে 20 বছর আগে আমি যতটা ফর্সা ছিলাম এখন কিন্তু ততটা নেই। বয়সের সঙ্গে সঙ্গে কী হয়, চামড়ার গ্লোটা কমতে থাকে, সুতরাং ওই গ্লোটা আমাকে কমাতে হবে। তো আমি ফার্স্ট ওই ব্ল্যাক দিয়ে, মানে নিগ্রো আমরা বলি ওটাকে, ওটা দিয়ে শুরু করলাম। করে তারপরে আমি দেখলাম যে কোথায় কোথায় আছে। তারপরে দেখলাম যে আমার ভুরুগুলো খুব উজ্জ্বল, ভুরুটাকে উজ্জ্বলতা থাকলে চলবে না। আমার চোখের পাতা বড়, চোখের পাতাকে এত বড় রাখলে চলবে না। চোখের পাতার এত বড় থাকলেই তো একটা মানুষের বয়সটা তখন আসবে না। বয়সের সঙ্গে সঙ্গে করে কি চোখের পাতাগুলো ভেঙে একটু সাদাটে হয়ে যায়, তখন ওই চোখের পাতাকে রং করা, ভুরুকে রং করা। তারপরে আমি দেখলাম যে ওটা উইগ বসিয়ে খুব কুৎসিত দেখতে লাগে, এই সরু সরু চুল। তখন আমাদের চুলের রঙটা যে পাকা হয় সেটা তো সাদা হয় না, সেটার একটা অদ্ভুত রং হয়, সেটা এক ধরনের পেন্টেই আসে একমাত্র। সেই পেন্ট দিয়ে যখন আমি মানুষকে দেখালাম, মানুষের খালি আমার দিকে তাকিয়ে রইল, বললো তুই এটা করলি? হ্যাঁ, এটা আমি করলাম, এবং এই মেকআপটা আমি এখানে কিছু ছবি থাকে যে ছবিগুলো আমরা দেখি, সেই মানে দেখে আসার পরেও কয়েকদিন ধরে কিন্তু তার বিভিন্ন সিন বা কোনো ডায়ালগ আমাদের মনের মধ্যে ভীষণ হামার করে আজকের সময় দাঁড়িয়ে, এবং তখন বোঝা যায় না এই ছবিটা কোথায় যেন আমাদের মনের মধ্যে একটা আলাদা জায়গা করেছে। এটা বোধহয় সেই জায়গাটাই দিয়েছে এই ছবিটা। আর আমার জীবনে হচ্ছে, আমি এই জীবনে দুটো ছবি করব না বলেছিলাম, সেই দুটোই আমাকে অন্যরকম জায়গা দিল। এক হচ্ছে বেলা শেষে শিবু যখন শুটিং করে এলাম, না রে আমার নিস না, এই ছবিতে আমি কী করবো, আমি করবো না, দেখ না করবি 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 করে হাত, মানে আমাকে বেঁধে করিয়েছিল বেলা শেষে, যেটা আমার জীবনের একটা মাইলস্টোন। আর সেকেন্ড হচ্ছে মানুষ ছবি, মানে মানুষের ছবি, যেটা আমি না করে দিয়েছিলাম, এবং সেটাও আমার জীবনের একটা মাইলস্টোন। কিন্তু আরেকটাও আছে, প্রাক্তন আছে, প্রাক্তন অন্য মাইলস্টোন, অনেক মাইলস্টোন ছবি, কিন্তু সেগুলো কতটা নায়ের জন্য না তো বলিনি, সেগুলো তো করবো বলেছি, দুটো না বলেছিলাম। মানে আসলে ওই বলে না যে যেটা লিখনে আছে সেটা হবেই। এক্স্যাক্টলি। আর যা থাকিবে নসিবে, আপনি আপনি আসিবে। তাই সেই আপনি আপনি আসিবে মানে একটাই কথা, প্লিজ একটু ছবিটা হলে গিয়ে দেখুন, কারণ এই ছবিটা কিন্তু সত্যি আমাদের সকলের জীবনের অন্য কথাই।